স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে প্রতিদিন গড়ে 350 মানুষ মারা যান ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়া এবং চিকিৎসার উচ্চ ব্যয় এমন মৃত্যুর প্রধান কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই মরণ ব্যাধি থেকে বাঁচতে অনিয়ন্ত্রিত জীবনযাপন, বাজে খাদ্যাভ্যাস সহ তামাক বর্জনের পরামর্শ দিচ্ছেন তারা। বিশ্ব ক্যান্সার দিবসে আসাদুজ্জামান কাননের তোলা ছবিতে সহকর্মী রিশাদ হাসানের রিপোর্ট। 54 বছর বয়সী সুলতানা পারভীন ভুগছেন দুরারোগ্য ক্যান্সারে। 2 বছর আগের একটি ছোট্ট টিউমার থেকে ধরা পড়ে শরীরে বাসা বেঁধেছে এই মরণ রোগ। এরপর গল্পটা যুদ্ধের অনিশ্চয়তার। টিউমার 2 বছর আগে, গতকালের থেকে 2 তারিখের থেকে কেমো আরম্ভ হয়েছে। করোনার জন্য আসা যায় নাই, হাসপাতালে ভর্তি করা যায় নাই, সমস্যাটা ওইখানে হয়েছে বেশি। বৈশ্বিক ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবক্যানের তথ্য বলছে বাংলাদেশে প্রতি বছর গড়ে শনাক্ত হয় 1.5 লাখ ক্যান্সার রোগী। এছাড়াও বছরে মারা যান প্রায় 1 লাখ। সেই হিসেবে প্রতিদিন মারা যান গড়ে 350, যা করোনা মৃত্যুর চেয়ে কয়েক গুণ। অনিয়ন্ত্রিত জীবনযাপন, বাজে খাদ্যাভ্যাস ও তামাক সেবন সহ নানা কারণ রয়েছে ক্যান্সারের। বিশেষজ্ঞরা বলছেন দেরিতে শনাক্ত হওয়া এবং উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে প্রতিরোধ করা যাচ্ছে না এই মরণ ব্যাধিকে। খরচ বা সার্ভিসের যে সংকটটা, মানে রেজাল্টটা পজিটিভ যাচ্ছে না, তার প্রধান কারণ ডিলেড ডিটেকশন। দেরিতে রোগটা নির্ণয় হচ্ছে। আমরা অ্যাড্রেস করবো ওই জায়গায়, এখানটা অ্যাড্রেস করলে আপনার চিকিৎসার বার্ডেন, আর্থিক বার্ডেন, ম্যান পাওয়ার সবকিছু অটো উত্তর পেয়ে যাবেন। বাংলাদেশে বিভিন্ন স্তরে ক্যান্সার চিকিৎসায় জনপ্রতি গড় ব্যয় বছরে 10 লাখ টাকা। স্বাস্থ্য অর্থনীতিবিদ বলছেন এই ব্যয় কমাতে সারা দেশে চিকিৎসার সুযোগ তৈরি করতে হবে। আমরা এখন যেহেতু সরকার 8টা বিভাগীয় শহরে 8টা ক্যান্সার হসপিটাল করার চিন্তা করছে, সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে ঢাকাতে দৌড়াদৌড়ি করতে হবে না এবং মানুষ বিভাগীয় শহরে হয়তো ক্যান্সারের ট্রিটমেন্ট পাবে। যদিও কাগজে কলমে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র 200 জন, এর বাইরে নতুন করে যুক্ত হয়েছেন আরো 200। খোদ স্বাস্থ্যসেবা বিভাগও মনে করে সরকারি পর্যায়ে খুব কম চিকিৎসক থাকায় সেবা পেতে বৈষম্যের শিকার হচ্ছেন রোগীরা। একদিকে প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ ক্যান্সারের রোগী শনাক্ত হন তার মাত্র অর্ধেকই আসেন বৈজ্ঞানিক চিকিৎসার আওতায়। ছোটখাটো যে কোনো লক্ষণ উপসর্গ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। বিশ্ব সেরা কোনটা? রড তো একটাই, জিপিএইচ কোয়ান্টাম। মানে 100% পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি। আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম, ওয়ার্ল্ডস বেস্ট স্টিল। মাঘের শেষে বৃষ্টিতে ভিজল দেশ। অসময়ের এই বর্ষণে ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমা লঘুচাপের কারণে কালো বৃষ্টি হতে পারে, তাই বাড়তে পারে শীত, উত্তরাঞ্চলে বইতে পারে শৈত্যপ্রবাহ। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। মাঘের শীতে বৃষ্টির হানা। দুদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। তবে শুক্রবার দুপুর থেকেই বাড়ে বৃষ্টির তীব্রতা। এতে রাজধানীর কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীর। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টির কারণে তো কাস্টমার আমরা পাচ্ছি না ওইভাবে, আর রোডঘাট পুরো পানি, ওদিক দিয়ে নিচের সাইডগুলি সব তলায় গেছে। সকালের থেকে বৃষ্টি, আজকে 12 আর কালেকশন করতে না 200-250 টাকা কালেকশন করতে, 200-250। খেটে খাওয়া মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। কষ্ট করে চালাইতে হবে গাড়ি, যাও যেখানে আগে 500 কামাইছি এখন না 300 কামাতে হবে, কামাই যাও পোলাপানের লাগে সংসার আছে, খরচ চালাইতে হইব। আমাদের ঠান্ডাও আবার যাত্রীও না, এই খালি ঘুরে লাভটা কি? ওই তো এই আর কি, মালিকের জমাও দিতে পারলাম না, নিজের পেটও চালাইতে পারলাম না। সমস্যা তো হইতেই পারে, আমি তো ঘরভাড়া জোগাড় করতে পারবো না, আর খাওয়াই জোগাড় করতে পারবো না, কিভাবে চলুন? এই ঢাকার বাইরেও ছিল একই চিত্র। দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে। মাঘের শেষে অসময়ের এই বর্ষণে দুর্ভোগ পোহাতে হয়েছে দিনভর। শীতকালে আসলে এই বৃষ্টি কখনোই আমি দেখিনি। এই বৃষ্টিটা আমাদেরকে খুব ভোগান্তির মধ্যে ফেলে দিছে। সকাল থেকে বৃষ্টি চলতেছে, বেচা বিক্রি কম, মানুষ ঘর থেকে বাইরে হতে যাচ্ছে না। ভোরবেলা থেকে বৃষ্টি, সকাল থেকে কাজে যাইতে পারে।
আবহাওয়া অফিস বলছে পশ্চিমা লঘুচাপের কারণে এই বৃষ্টি থাকতে পারে আরো একদিন, তাই দেশের উত্তর অঞ্চলে বইতে পারে শৈত্যপ্রবাহ। গত 24 ঘন্টায় বাংলাদেশে যে বৃষ্টিপাত হলো সেই এবং যে বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের পরিমাণটা স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে কিন্তু একটু বেশি, এবং বজ্রপাতের ঘটনা এবং সেই সাথে দমকা বাতাসের প্রভাব এটাও কিন্তু একটা মানে বিচ্ছিন্ন রকমের ঘটনা। এখনো পর্যন্ত যে তাপমাত্রার যে রেকর্ড, শৈত্যপ্রবাহের যে পরিস্থিতি সেটা কিন্তু কিছুটা হলেও কিন্তু অস্বাভাবিক। অতীতে খুব কম সময়ে কিন্তু এই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা গেছে। এটি জলবায়ু পরিবর্তনজনিত কারণেরই একটি প্রভাব বলে আমি মনে করি, এবং বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী এই বৃষ্টিপাত আগামীকালও সারা দেশেই বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে এবং তার পরবর্তীতে ধীরে ধীরে এই পরিস্থিতির কিন্তু উন্নতি হবে। এর আগে কখনো প্রকৃতির এমন বিরূপ আচরণ লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 30 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 9052 জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমে এসেছে 25% নিচে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া 9052 জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন 18,44,828 জন। মারা যাওয়া 30 জনকে নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট মারা গেলেন 28,524 জন। নিহতদের মধ্যে ঢাকা বিভাগের 17 জন, চট্টগ্রামে 5, সিলেটে 3, রাজশাহী ও খুলনায় 2 জন করে, বরিশালে 1 জন মারা গেছেন। করোনাতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 6,282 জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট 15,87,374 জন সুস্থ হয়ে উঠেছেন। শপথ নেয়ার আগেই আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি FRM নাজমুল আহসান মারা গেছেন। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। সেই শপথ আর নেওয়া হলো না, বসা হলো না আপিল বিভাগে। গত 9 জানুয়ারি হাইকোর্টের 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে বিচারপতি নাজমুল আহসান করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেদিন শপথ নিতে পারেননি। শুক্রবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে তার মরদেহ আনা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে সকাল 11টায় হয় তার প্রথম জানাজা। সেখানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন বিচারপতি সহ আইনজীবীরা। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে কথা বলেন তার ছেলে। আব্বুর আসলে অনেকটাই কষ্ট হয়েছে, কারণ লাঙের অবস্থা খুব খারাপ ছিল, পালস রেটের একটা ব্যাপার ছিল। তো দীর্ঘক্ষণ যাবৎ আব্বু অনেক কষ্ট পাচ্ছিলেন। তো শেষ পর্যন্ত আইসিইউতে শিফট করা হয়েছে। তো সেখানেও শেষ রক্ষা আসলে হয়ে ওঠেনি। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দীর্ঘদিনের সহকর্মীর স্মৃতিচারণ করেন। আমরা যতদূর জানি কোনো ক্লায়েন্ট পয়সার জন্য তার কাছ থেকে চলে গেছে, এটা তার জীবনে কখনো ঘটেনি। আমাদের দুর্ভাগ্য যে আমরা ওনাকে শপথ দিতে পারলাম না, একসাথে বসতে পারলাম না। জানাজা শেষে বিচারপতি নাজমুল আহসানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের দাম। পর্যাপ্ত যোগান থাকার পরও আমদানি বন্ধের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে অতি প্রয়োজনীয় এই পণ্যটির দাম। পাইকারি কিংবা খুচরা বাজারের বিক্রেতারা বলছেন চালের সংকট নেই, কিন্তু রয়েছে মজুতদারি, রয়েছে সিন্ডিকেট। সংশ্লিষ্ট মন্ত্রণালয় দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চেয়েছেন অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি। বাকিটা জানাচ্ছেন সুলতান আহমেদ। পকেটে 700 টাকা নিয়ে বাজার করতে এসেছেন 50 ঊর্ধ্ব সাব্বির টিটু। 5 কেজি চাল কিনতেই শেষ পকেটের বেশিরভাগ টাকা। পেশায় সিকিউরিটি গার্ড, তাই দায়িত্ব নিয়ে নিজের প্রতিষ্ঠান পাহারা দিলেও বাজার পাহারার বড় অভাব দেখছেন তিনি। আমরা আলু ভর্তা দিয়া বা যে কোনো একটা ভাজা পোড়া দেয়া ভাতটা খাওয়া যাবে, আর সাধারণ চাউল নিলে পরে এটা মনে করুন ওই ভালো তরকারি দেওয়া সবজি দেওয়া খাওয়া যায় না। সরকারি হিসেবে দেশে এমন নিম্ন আয়ের মানুষের সংখ্যা এখনও প্রায় 5 কোটি, যাদের প্রতিদিনের হতাশার নাম নিত্যপণ্যের বাড়তি দাম। করোনা মহামারীতে অনেকেই চাকুরি হারিয়েছেন, কমেছে আয়, তবে লাগামহীন বাজার যে কোনোভাবেই তাদের প্রতি দরদ দেখাচ্ছে না।
100 টাকা যদি বাজারে দেওয়া যায় তাহলে 1 কেজি চাল ছাড়া কিছু কিনতে পারে না। যাদের হইলো 10,000 15,000 টাকা বেতনে চাকরি করে তাহলে ওই সমস্ত ফ্যামিলি কিভাবে চলে? সরকার এতভাবে পদক্ষেপ নিচ্ছে, তারপরেও তাদেরকে ভাঙতে পারতেছে না। ব্যবসায়ীরা বলছেন রাজধানীর পাইকারি বাজারগুলোতে চালের সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে এখনও সবচেয়ে বেশি জনপ্রিয় মিনিকেট চালের পাইকারি দাম কেজি প্রতি 60 থেকে 62 টাকা। খুচরা বাজারে যা হয়ে যাচ্ছে 66 থেকে 68 টাকা। মানভেদে নাজিরশাইল পাইকারি বাজারে 65 থেকে 66 টাকা, যা খুচরা বাজারে 72 টাকা। সবচেয়ে মোটা চালের পাইকারি দামও এখন 46 থেকে 48 টাকা, যা খুচরা বাজারে হয়ে যাচ্ছে 50 থেকে 52 টাকা। আমাদের দেশে প্রচুর পরিমাণ ধান স্টক করা আছে, কিন্তু এখন সব সিন্ডিকেট সব মজুত করে রাখছে তারা। গত বছর যে রেটটা ছিল এই বছর তো সেই রেট দেয় নাই, সরকার অবশ্যই বাড়াইছে, আর সেক্ষেত্রে বাজারও বাড়ছে। চালের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতাকে দায়ী করছেন অটো রাইস মিল মালিক সমিতি। সংগঠনটির সভাপতি বলছেন, দাম নিয়ন্ত্রণে শাস্তি নিশ্চিত করতে হবে মজুতদারদের। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দয়াপূর্বক এই চাউলের বাজার যারা অস্থিতিশীল করতেছে, যে সিন্ডিকেটের সৃষ্টি হয়েছে, তাদেরকে সেই সিন্ডিকেট মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া যাইতে পারে। খামার পর্যায়ে বিশেষ করে চালকল মালিক পর্যায়ে নজরদারি এবং তাদের যে সমস্ত মজুদগুলো রয়েছে সেগুলো দেখা, এগুলো অনেক সময় নামে বেনামে থাকে, সেগুলোরও আসলে খোঁজ খবর নেওয়া। আমন মৌসুমেও চালের দাম বাড়ায় বিশ্ববাজারের প্রভাবকে দায়ী করেছেন কৃষিমন্ত্রী। অন্যদিকে চালের বাজার নিয়ন্ত্রণে নেই বলে উল্লেখ করে নজরদারি বাড়ানোর কথা সম্প্রতি বলেছেন খাদ্যমন্ত্রীও। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বাসার পারিবারিক পরিবেশে ভালো আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, এখন অনেকটা সুস্থ আছেন তিনি। এ পর্যন্ত পরিবারের সদস্য আর চিকিৎসক ছাড়া কারোর সাথে দেখা করেননি বিএনপি নেত্রী। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরদিন বোন সেলিনা ইসলাম তার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন। দিনে ও রাতে দুজন নার্স 2 শিফটে ডিউটি করছেন। মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন সহ দুজন চিকিৎসক প্রতিদিন বিকেলে বাসায় গিয়ে দেখেন তাকে। হাসপাতাল থেকে ফেরার পর নতুন কোনো জটিলতার সৃষ্টি হয়নি খালেদা জিয়ার। তবে বাসায় থাকলেও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীনে এবং গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে তার। এর মধ্যে মূল ফিজিশিয়ানের দায়িত্বে আছেন প্রফেসর ডাক্তার FM সিদ্দিকী। খালেদা জিয়া সুস্থ হওয়ায় বিএনপির কর্মীরা খুশি হলেও তাদের নেতারা হতাশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে মিন্টো রোডে নিজ বাসায় বাংলাদেশ সম্পাদক ফোরামের সাথে বৈঠক শেষে তিনি মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বাড়ি ফেরত পাঠিয়ে দলটির আন্দোলনে পানি ঢেলেছেন চিকিৎসকেরা। বিএনপি নিজে কিছু করতে না পেরে বারবার বিদেশিদের কাছে ধর্ণা দেয় অভিযোগ করে এ বিষয়ে সম্পাদকদের সহযোগিতা চান তথ্যমন্ত্রী। বলেন, কোনো গুজব দিয়ে যাতে দেশকে অস্থিতিশীল করা না হয় সেজন্য সাংবাদিকদের সজাগ থাকতে হবে। তারা সমাবেশ করছিল, আন্দোলন করছিল, সে আন্দোলনে পানি ঢেলে দিয়েছে ডাক্তাররা। বেগম খালেদা জিয়াকে সুস্থ করে বাড়ি ফেরত পাঠানোর মাধ্যমে। এছাড়া তারা আন্দোলনের কথা বলে তাদের নেতাকর্মীদেরও বিভ্রান্ত করছিল। নেতাকর্মীরা চাচ্ছিলেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক। তাদের নেতাকর্মীরা কিন্তু স্বস্তি প্রকাশ করছে, নেতাদের মনে স্বস্তি নাই কেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরত গেলেন। বঙ্গবন্ধু সাফারি পার্কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। 1 মাসে বাঘ, সিংহ ও জেব্রা মিলিয়ে 13 প্রাণীর মৃত্যু হয়েছে। নিউজ 24-কে তদন্ত কমিটি জানিয়েছে, জেব্রার মৃত্যু হয়েছে খাবারে বিষক্রিয়ায়, বাঘ মারা গেছে অ্যানথ্রাক্স বা তর্কা রোগে, আর সিংহের মৃত্যু হয়েছে যক্ষ্মায়। শেখ শফিউদ্দিন জিন্নাকে সাথে নিয়ে সৈয়দ নোমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরুজ আহমেদ। বঙ্গবন্ধু সাফারি পার্কে সবশেষ মারা যাওয়া সিংহের শেষ মুহূর্তের ছবি এটি। পার্কটিতে গত 1 মাস ধরে চলা প্রাণী মৃত্যুর মিছিলের সবশেষ ঘটনা। এর আগে গত 2 জানুয়ারির পর বিভিন্ন সময়ে 11টি জেব্রা ও 1টি বাঘের মৃত্যু হয়েছে। মারা যাওয়া এসব প্রাণী মৃত্যুর কারণ অনুসন্ধানে এরই মধ্যে গঠিত হয়েছে তদন্ত কমিটি। নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হচ্ছে দেশের বিভিন্ন ল্যাবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের অধ্যাপক ডক্টর আবু হাদি নূর আলী খান নিউজ 24-কে জানিয়েছেন, ঠিক কী কারণে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে। বিষের একটি বিষয় আছে সেখানে। বিষকে বিশেষ করে নাইট্রেট পয়জনিং এবং লেড পয়জনিং
এটি একটি ইনিশিয়াল ফ্যাক্টর। পরবর্তীতে অ্যানিমেলগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াতে ফুসফুসের সংক্রমণ বেড়ে যায়। গতকাল বঙ্গবন্ধু সাফারি পার্কে যে অ্যানিমালটি মারা গিয়েছে সেটা বয়স হয়ে গিয়েছিল। আমি তাদের ময়নাতদন্তের ছবিগুলো পেয়েছি, তো আমার কাছে মনে হচ্ছে হয়তো টিবি আক্রান্ত হয়ে মারা যেতে পারে। যে বাঘটি মারা গিয়েছে বেশ কিছুদিন আগে, তা বোধহয় প্রায় সপ্তাহখানি হয়ে গেল, তারা গবেষণাগারে দেখেছে সেটি অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগে মৃত্যুবরণ করেছে। প্রাণী মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য হিসাবে বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শনও করেছেন তিনি। প্রশ্ন ছিল কি কি অসঙ্গতি ফুটে উঠেছে তাদের দৃষ্টিতে। আমরা যেহেতু ঘাসের নাইট্রেট উপস্থিতি বেশ পেয়েছি, ঘাসগুলোতে লেড একটা প্রয়োজন, তার উপস্থিতি বেশি আছে। কোনো ল্যাব রিপোর্ট আমরা দেখেছি সেখানে তারা অর্গানোফসফরাস বা অর্গানোকার্বমেট পয়জনিং এর উপস্থিতি পেয়েছে। খাবারগুলো দেওয়া হচ্ছে সেগুলো হয়তো যথাসময়ে টেস্ট করা বা যথোপযুক্তভাবে টেস্ট করা, এই বিষয়গুলো তাদের মাথায় ইতিপূর্বে ছিল না। পার্কের বাকি প্রাণীগুলো কতটা ঝুঁকিতে আছে জানতে চাইলে তিনি বলেন, তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী কাজ করলে নতুন করে প্রাণী মৃত্যুর ঘটনা নাও ঘটতে পারে। তারা নিয়মিত এখন পরীক্ষা করছে, পরীক্ষা করে যে সকল খাদ্য উপাদানের ভিতরে তারা সন্দেহ করছে সেগুলো এখন আর দিচ্ছে না। সুতরাং ম্যানেজমেন্ট ইমপ্রুভ করতে পারলে এই মৃত্যুর হারটা কমে যাবে বলে আমি মনে করি। সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের স্বার্থে এরই মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক ও প্রকল্প পরিচালককে প্রত্যাহার করা হয়েছে। আনা হয়েছে নতুন প্রকল্প পরিচালক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটা বিরতি নেবার। আরো খবর নিয়ে ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ এখন আর সাহায্যের জন্য হাত পাতে না, বরং এখন দেশ অনেক টাকা দান করে। সুনামগঞ্জে পৌর শহরের মল্লিকপুর এলাকায় এক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় অনেকেই বলেছিলেন দেশ দেউলিয়া হয়ে যাবে, তা হয়নি, বরং এখন কেন্দ্রীয় ব্যাংকে 4 লাখ কোটি টাকা মজুদ আছে। শুরু করছিল শেখ হাসিনা, মাইশো করছি এই শেষ মুহূর্ত বানাতে পারবেই না, দেশটা দেউলিয়া হবে। এই দেউলিয়া তো হয় নাই, আরো লক্ষ হাজার কোটি টাকা ব্যাংকে ঠান্ডা বই রয়েছে। এইগুলো আমরা ব্যয় করবো, কোথায় ব্যয় করবো? মানুষের কল্যাণে। অবশেষে গ্রেফতার হলেন রাজধানীর কদমতলীতে খোঁজ মেলা আয়নাবাজির মূল চরিত্র সোহাগ। তবে ছাড়া পাননি বদলি জেল খাটা নকল সোহাগ। তার বিরুদ্ধে দেয়া হয়েছে জালিয়াতির মামলা। মাসুদ লাবণীর প্রতিবেদনে বিস্তারিত। মাসে মাত্র 5,000 টাকায় অন্যের হয়ে জেল খাটছিলেন হোসেন নামের এক ব্যক্তি। সম্প্রতি যাবজ্জীবন সাজা পাওয়া আসল আসামি সোহাগকে গ্রেফতার করে র্যাব। বেরিয়ে আসে আসল রহস্য। কদমতলীর হুমায়ুন কবির টিটু হত্যা মামলার আসামি টাকার বিনিময়ে আরেকজনকে তার সাজা খাটানোর ব্যবস্থা করেছিল। র্যাবের অভিযানে আয়নাবাজি সিনেমার মতোই পাল্টে যায় আসল সোহাগ আর নকল সোহাগের ঘটনা। এখন টিটু হত্যা মামলায় জেলে আছেন বড় সোহাগ। আর 4 বছর জেল খাটার পর মঙ্গলবার নিম্ন আদালত টিটু হত্যা মামলা থেকে অব্যাহতি দিলেও নতুন মামলায় বুধবার আবারও জেলে গেছেন নকল সোহাগ। এদিকে এই ঘটনার দায় স্বীকার করেছেন 2 সোহাগী। হোসেনের নামে কোনো মামলা নাই, আমার হয়ে পরবর্তী জেল খাটতেছে 4 বছর যাবত। আমি ছোট তো বড় হয়েছি ঢাকা, আমি ঢাকায় থাকি। সোহাগের ফুফু নাকি ছোটবেলাতে তোমাকে পালতো? না না, এটা মিথ্যা কথা। মেলাতে একলে থাকতাম, আমি নেশা পানি খাইতাম। তুমি নাকি ওর সাথে একাত্রে লেখাপড়া করতো? এটা মিথ্যা। একই সঙ্গে মিথ্যা তথ্য ও প্রতারণার দায়ে হোসেন, সোহাগের 2 আইনজীবী ও অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। বুধবার 4 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা নেয় থানা। আসল সোহাগ, নকল সোহাগ এবং 2 জন আইনজীবী বিরুদ্ধে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে এবং নকল সোহাগ এই মামলায় অ্যারেস্ট হয়েছে এবং যে আসল সোহাগ তাকে সনেশ দেখানো হবে এই মামলায়।
2010 সালের 26 নভেম্বর রাজধানীর কদমতলীতে খুন হন হুমায়ুন কবির টিটু। পুলিশ বলছে টিটু হত্যা মামলা ও পরবর্তীতে আসামি বদল হওয়ায় জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এবং নকল সোহাগ এই মামলায় অ্যারেস্ট। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। অমর একুশে উপলক্ষে এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস আষাঢ় মাস। একুশের প্রভাত ফেরির গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। গানটির স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরী জানিয়েছেন, গানটি লেখার পেছনে তার নিজের কোনো কৃতিত্ব নেই। তখনকার সময় বাঙালির আবেগ অনুভূতি তাকে গানটি লিখিয়েছে, কালজয়ী করেছে। গানটি লেখার অপরাধে তাকে কলেজ থেকে বহিষ্কারও করা হয়েছিল। প্রভাত ফেরির এই গানকে ঘিরে আব্দুল গাফফার চৌধুরী তার স্মৃতিকথা জানান নিউজ 24-কে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, সেদিন ভাষা সৈনিক রফিকের লাশ দেখে কবিতা লিখেছিলেন আব্দুল গাফফার চৌধুরী। দেখি রফিকের লাশটা পড়ে আছে, মাথার খুলিটা উড়ে গেছে। ওটা দেখি আমার মনে হলো যে অবিকল আমার ভাইয়ের মৃতদেহ। তখন মাথায় একটা কবিতা, আমি তো গান লিখি না, কবিতার একটা লাইন এলো, আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি। এটা আমার কোনো কৃতিত্ব নেই। গানটা এমন সময় লিখেছিলাম নিজের অজান্তে, যে গান জাতির তখনকার যে প্রাণোন্মোদনা তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আব্দুল গাফফার চৌধুরী তখন ঢাকা কলেজের ছাত্র। গানটি লেখার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছিল। ভাষা আন্দোলনের প্রথম প্রকাশিত লিফলেটে এটি 21শে গান শিরোনামে প্রকাশিত হয়েছিল। ছাত্র আন্দোলনের ফলে আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেওয়া হয় এবং কিন্তু গানটি নিষিদ্ধ করা হয়। এরপর আমাদের বিখ্যাত সাহিত্যিক হাসান হাফিজুর রহমান, উনি 21শের উপরে একটি সংকলন বের করেন, তাতে এই কবিতাটি ছিল। ওই সংকলনটিও নুরুল আমিন সরকার নিষিদ্ধ ঘোষণা করেন। গানটিতে প্রথমে আব্দুল লতিফ সুর করেন, পরে তার অনুমতি নিয়ে আলতাফ মাহমুদ সুর দেন। 1954 সালের প্রভাত ফেরিতে প্রথম আলতাফ মাহমুদের সুরে গানটি গাওয়া হয়। সেই সুরই এখন প্রতিষ্ঠিত। সুতরাং যতদিন বাঙালি তার আত্মপরিচয় রাখবে, বাঙালি বলে ভাববে, বাঙালি সংস্কৃতিকে ভালোবাসবে, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, শামসুর রহমানকে ভালোবাসবে, ততদিন পর্যন্ত এই গান বেঁচে থাকবে। জহির রায়হান 1969 সালে তার জীবন থেকে নেওয়া চলচ্চিত্রে এই গান ব্যবহার করেন। 2016 সালে গানটি বাংলা, হিন্দি, মালয়, আরবি, ফরাসি, স্প্যানিশ, সুইডিশ, রুশ, জাপানিজ, চীনা, ইতালীয় ও ইংরেজি মোট 12টি ভাষায় গাওয়া হয়। এছাড়াও গানটি গাওয়া হয় আফ্রিকার দেশ সিয়েরা লিওনের ক্রেওল ভাষায়ও। সিয়েরা লিওনের আফ্রিকান ভাষায় গানটা গাওয়া হয়, একটা অভূতপূর্ব অনুভূতি যে একটা গান এইভাবে বিভিন্ন ভাষায় পৃথিবীতে, এটা সমস্ত পৃথিবীতে ছড়াচ্ছে। এর চেয়ে মানে মানুষের কাছে আর কি পাওয়ার থাকে। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় 3য় স্থান লাভ করেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আবারও একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু। স্বাগত আবারও নিউজ 24 রাত 10টার সংবাদে। এবারে সারা দেশের কিছু ঘটনা নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটের কানাইঘাট উপজেলার চাঞ্চল্যকর ফরিদ উদ্দিন হত্যা মামলার প্রধান 3 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মৌলভীবাজার ও সিলেটে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নাজিম উদ্দিন ও তার 2 সহযোগী কাউসার আহমদ ও মোস্তাক আহমদকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গৃহবধূ রাজনাকে যৌতুকের জন্য নৃশংসভাবে গলা কেটে হত্যা করে তার স্বামী জাকারিয়া।
মুন্সিগঞ্জের সিরাজদি খানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব 9। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নিখোঁজের 8 দিন পর শুক্রবার ভোরে ঋষিপাড়া এলাকার জলাশয় থেকে ফয়সাল নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মোহাম্মদ পাশা জানান, হত্যাকাণ্ডে জড়িত অপূর্ব শীল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁর মহাদেবপুরে পাওনা টাকার জেরে অটোভ্যান চালক মহসিনকে হত্যার দায়ে অভিযুক্ত বন্ধু সাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ। মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর দক্ষিণ পাড়া থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শেয়ার বাজারে মুখ থুবড়ে পড়ল ফেসবুকের মালিক সংস্থা মেটা। বৃহস্পতিবার মেটা প্ল্যাটফর্মস ইনকের শেয়ার দর পড়েছে প্রায় 26%, যা এখনো পর্যন্ত ফেসবুকের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের ধস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, এ ধসের ফলে ফেসবুকের মালিক কোম্পানিটির $23,000 কোটি ক্ষতি হয়েছে, যা কোনো মার্কিন কোম্পানির ইতিহাসে একদিনের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি। স্টক মূল্যের এই মন্দা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ব্যক্তিগত সম্পদ প্রায় $3,000 কোটি হ্রাস করেছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। একের পর এক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সামনে। লকডাউনে জন্মদিনের অনুষ্ঠান সহ একাধিক পার্টিতে যোগ দেওয়ার অভিযোগে দিন দিন তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। এরই মাঝে তার ঘনিষ্ঠ 4 সহযোগী পদত্যাগ করায় আবারও বিপাকে ব্রিটিশ এই নেতা। যদিও 2029 পর্যন্ত প্রধানমন্ত্রী পদ আঁকড়ে ধরে থাকতে চান বরিস জনসন। বিস্তারিত মাসুদ রানা ডেস্ক রিপোর্টে। লকডাউনের মধ্যে মদের পার্টি করে ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চলছে পুলিশি তদন্ত। নিজ দলের এমপিরাও চান বরিসের পদত্যাগ। দলের ভেতর বাহিরে যখন তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে, ঠিক সেই সময় তার চিফ অফ স্টাফ সহ 4 জন সহকারী দিলেন পদত্যাগপত্র। প্রথমে জনসনের ডিরেক্টর অব কমিউনিকেশন জ্যাক ডয়েল, পলিসি প্রধান মনিরা মির্জা পদত্যাগপত্র জমা দেন। এরপর পদত্যাগ করেন চিফ অব স্টাফ ড্যান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মার্টিন। ধারণা করা হচ্ছে পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে 3 জন ওই মদের পার্টিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন। 2024 সালের নির্বাচনেও লড়তে চান বরিস জনসন। এর মধ্যে একের পর এক কর্মকর্তার পদত্যাগের ঘটনায় কিছুটা চাপে ফেলেছে কঠোর ডানপন্থী এই ব্রিটিশ রাজনীতিবিদকে। আমি বিরোধী দলের নেতার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছি না। মানুষ কেন এত ক্ষিপ্ত তা বুঝতে পারছি, তবে আশা করছি বিষয়টি দ্রুত পরিষ্কার হবে। ব্রেক্সিট ইস্যুতে হঠাৎ করে সাংবাদিক থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হওয়া বরিস জনসন নানা সময় জন্ম দিয়েছেন বিতর্কের। মাসুদ রানা, নিউজ 24। শেষ করব অন্যরকম একটি খবর দিয়ে। বাংলাদেশে প্রথম রকেট তৈরির দাবি করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী নাহিয়ান আল রহমান ও তার টিম আলফা সায়েন্স ল্যাব। ধূমকেতু 1 ও ধূমকেতু 2 নামের রকেটগুলো এখন সরকারের অনুমতির অপেক্ষায়। প্রস্তুতকারকদের দাবি, এটি বাংলাদেশের প্রথম তৈরি আবহাওয়া গবেষণার রকেট। বাকিটা জানাচ্ছেন সৈয়দ নোমান। গাইবান্ধার ছেলে নাহিয়ান আল রহমান স্কুল জীবন শেষে ভর্তি হন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে। তবে ছোটবেলা থেকেই তার মনে রকেট তৈরির ভাবনা ছিল। কলেজ জীবনে থেকেই রকেট তৈরি করতে মনোনিবেশ করেন। 2018 সাল থেকে মূলত রকেট তৈরির কাজ শুরু করেন তিনি। দীর্ঘ 4 বছরের প্রচেষ্টার ফলে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী নাহিয়ান আল রহমান ও তার টিম আলফা সায়েন্স ল্যাবের সদস্যরা ধূমকেতু 1 ও ধূমকেতু 2 নামে 2টি মডেলের 4টি রকেট তৈরি করেছেন। এটা মেইনলি কাজ করবে আমাদের ওয়েদার ফোরকাস্টিং। আমরা বিভিন্ন আপনার আবহাওয়ার ওজোন লেয়ারের, তারপর ইউভি রে, তারপর বিভিন্ন গ্যাসের পরিমাণ, সেই সাথে পার্টিকেল
মেটেরিয়াল পার্টিকেল যেটা আছে আমরা আপনার হলো উল্কা পার্টিকেল, এসব পার্টিকেল নিয়ে আমরা মোটামুটি আবার প্রথমে টেম্পারেচার, হিউমিডিটি এসব নিয়ে আমরা ডাটা পাবো প্রাথমিকভাবে। এই রকেট তৈরির টিমে মোট 15 জন সদস্য রয়েছেন, আর 4টি রকেট উৎক্ষেপণেই সফলতা আসবে বলে মনে করেন আলফা সায়েন্স ল্যাবের সদস্যরা। অ্যানালাইসিসের জন্য আমরা আলাদা টিম গঠন করেছি, আমাদের সবাই হচ্ছে আমাদের স্টুডেন্টকে নিয়ে। সফলতার দ্বার প্রান্তে আমরা, না এটা লঞ্চ করার পর ফাইনাল যে সফলতা সেটার অপেক্ষায় আছি, আমরা আশাবাদী এটা নিয়ে। এতে গর্বিত কলেজ কর্তৃপক্ষ। বাংলাদেশের বয়স 50 বছর হলেও এই ধরনের কাজ সম্ভবত এই প্রথম হয়েছে আর কি, আর সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টের মাধ্যমে শুরু হয়েছে। আশা করি আমরা সফলতা হব। সরকারের অনুমতির পর উৎক্ষেপণ সফল হলে নিজের দেশের রকেট বানানো সম্ভব বলে মনে করেন তরুণ এসব প্রকৌশলী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।